একটি লোক তার সামনে কাউকে দেখে ভয় পাচ্ছে। লোকটি ধীরে ধীরে পিছু হটতে হটতে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, দয়া করো। লোকটি বলতে বলতে একটা বড় বট গাছের কাছে চলে আসে। লোকটি গাছের সাথে ধাক্কা খেয়ে পেছনে তাকায়, আবার বলে, দেখো দেখো, আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। কিন্তু হুট করে বটগাছ থেকে একটা বড় মোটা দড়ি বেয়ে নিচে নেমে পড়ে লোকটিকে এক টানে গলায় পেঁচিয়ে উপরে তুলে মেরে ফেলে। লোকটির চিৎকার আর আর্তনাদ আর ছটফটানি নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে মারা যায়। আজকাল শিমুলপুর গ্রামের সবাই আতঙ্ক নিয়ে দিন কাটায়। হঠাৎ কেন যেন গ্রামের মানুষগুলো অস্বাভাবিকভাবে মরতে শুরু করেছে, তাও আবার গ্রামের সবচেয়ে বড় বটগাছের সাথে ফাঁসি দিয়ে। রাফিদ গ্রামে প্রায় 5 বছর পর এসেছে। মা বাবা মারা যাওয়ার পর আর আসেনি। গ্রামে ঢুকতেই একটা টঙের দোকান। কতদিন পর গ্রামে এলাম। ওই যে রমিজ চাচার চায়ের দোকান, যাই এক কাপ চা খেয়ে আসি। রাফিদ সামনের দিকে এগোয় এবং দোকানে গিয়ে বসে। চাচা কেমন আছো? আরে ভাতিজা, তুমি এতদিন পর, কিন্তু এই অসময়ে আসলে? আসলে চাচা ভাবছি যে ভিটেটা আছে সেটা বিক্রি করে একেবারে শহরে চলে যাব, তাই আর কি শেষবারের মতো এলাম। কিন্তু কিছু কি হয়েছে নাকি? না না, কিছু না। আমাকে তুমি তোমার সেই মজাদার দুধ চাখানা করে দাও তো, কতদিন খাই না। এখনই দিচ্ছি, তুমি বসো। আচ্ছা চাচা, গ্রাম এত শুনশান কেন? তোমার দোকানে তো সব সময় মানুষ ভরপুর থাকে। গ্রামের বেহাল দশারে বাজান, গ্রামটা দিন দিন শূন্য হয়ে যাচ্ছে। কি হয়েছে চাচা? বাবা রে, গ্রামে কি এক অশনি কাজ কারবার! একের পর এক মানুষগুলা বট গাছে ফাঁসি নিতেছে। মানে গ্রামের মানুষ ফাঁসি নিবে কেন? জানি না বাপ, জানি না। মানুষজন ভয়ে কুঁকড়ে আছে। পরপর 10 জন মানুষ মারা গেল। গ্রামে শোকের হাওয়া বইছে। কিছু বললেন চাচা? মনটা কেমন জানি করতেছে। সবারই এক অবস্থা বাবা, কেউ দোকানে আসে না, আমার দোকানও চলে না। কিভাবে যে দিন পার করছি আল্লাহই ভালো জানে। খুবই চিন্তার বিষয়। আসছো যখন সাবধানে থেকো, বুঝলে? সে ঠিক আছে, আমায় নিয়ে চিন্তা করো না চাচা। কিন্তু যারা মারা যাচ্ছে তাদের ফাঁসি দেওয়ার কারণটা কি তুমি জানো? না বাবা, ভালো মানুষগুলা কেমনে কি করতেছে কে জানে। তা পরিবারের মানুষেরা কি বলে? পারিবারিক কোনো ঝামেলা নাকি? না রে বাপ, সবার এক কথা। ভালো মানুষ বের হলো হাসি খুশি, কিন্তু আর বাসায় ফেরে না। যাদের পাওয়া যায় ওই গ্রামের বড় বটতলায় ফাঁসি দেয়া অবস্থায়। কোনো কারণ ছাড়া মানুষ ফাঁসি দিবে? এইটা কেমন অযৌক্তিক লাগতেছে না? আচ্ছা, আমি এখন যাই, কাল আবার আসবো। হ্যাঁ, এই নাও চাচা তোমার বিল। আরে বাপ, এতদিন পর আইসো, বিল দেয়া লাগবে না। হ্যাঁ, কি যে বলো চাচা, এমনিতেই তোমার ব্যবসা ভালো যাচ্ছে নে। নাও নাও, আর লজ্জা করো না। রমিজ মিয়ার সাথে কথা শেষে রাফিদ চিন্তামগ্ন হয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করল। রাফিদ তার বাসায় গিয়ে খুব ক্লান্ত। সে বাসায় গিয়েই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। রাতে মানুষের আর্তনাদ ও কান্নার আওয়াজে ঘুম ভাঙে তার।
চোখ খুলে এদিকে ওদিকে তাকিয়ে তারপর নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকায় রাফিদ। আরে, রাত 11টা বেজে গেছে। কান্নার আওয়াজ আরো তীব্র হয়ে উঠলে সে বাইরে বের হয়। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে পাশের বাড়ির উঠোনে বসে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। কি হয়েছে বাবু? তুমি এত রাতে কান্না করছো কেন? আমার আমার বাবাকে ওই কালো ছায়া মেরে ফেলেছে। কি বলছো তুমি? যাও, ঘরের ভেতরে যাও। এত রাতে একা একা উঠোনে বসে থেকো না। আমি যাব না। আমার বাবাকে কেন মেরে ফেললো? আচ্ছা, তুমি তাহলে তোমার মাকে ডাকো না। আমার মা আমার বাবার লাশ আনতে গেছে। মানে, তোমার বাবা মারা গেছে? মারা যায় নাই, ওই শয়তান আত্মা আমার বাবাকে মেরে ফেলেছে। কি বলছো মা তুমি এসব? তুমিও বিশ্বাস করছো না আঙ্কেল? আমার বাবা মাও বিশ্বাস করেনি। আচ্ছা, তুমি আমাকে সব খুলে বলো তো, আগে কান্না থামাও। প্রতি শনিবার এই গ্রামে একজন করে মারা যায়। এর আগের শনিবারে ফিরোজ চাচা মারা গেছে। আর তারপর থেকে আমি দেখেছি একটা আত্মা আমার বাবার পিছে পিছে ঘুরছে। এসব আত্মা ফাত্তা বলতে কিছু নেই। কি সব যে বলো না। তাহলে আমি কি দেখতে পাই? কেউ আমাকে বিশ্বাস করে না। তুমি কিভাবে জানো যে ওই আত্মাই তোমার বাবারে মেরেছে? আমার বাবা আজ বাইরে গিয়েছিল হাট থেকে আমার জন্য পুতুল আনবে বলে। তুমি বলো, আমার বাবা কেন গলায় ফাঁসি দেবে? আসলেও তো ঠিক কথা বটে। আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু আমি দেখেছি ফিরোজ চাচা মারা যাওয়ার পর বাবার পিছনে একটা ছায়া সবসময় খুরখুর করত। অনেক কুৎসিত ভয়ানক দেখতে ওই আত্মা। বাচ্চা মেয়েটি কি সব বলছে? এসব আবার হয় নাকি? আচ্ছা, আমি গিয়ে দেখছি খন। তুমি বাড়ির ভেতরে গিয়ে বসো তো। রাফিদ রাতের বেলা রওনা হয়। রাফিদ গিয়ে দেখতে পায় মেয়েটির বাবার লাশ নিচে নামানো হয়ে গিয়েছে। আশেপাশের আবছা আলোয় লাশটিকে দেখতে অনেক ভয়ানক লাগছে। আলিয়া বানু কান্না করছে তার স্বামীর পাশে বসে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? আলিয়া বানু কান্না করেই যাচ্ছে। রাফিদ দেখতে পায় লোকটির হাতে অনেকগুলো বড় বড় আঁচড়ের দাগ, গালেও আছে কয়েকটা। গলায় কয়েক জায়গায় আঘাত। মনে হচ্ছে কেউ জোর করে ঝুলিয়ে দিয়েছে, আর লোকটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। রাফিদ আশেপাশে দেখছে। এমন সময় একটা পাগলকে দূর থেকে হাসতে দেখে গাছের আড়াল থেকে। রাফিদ একটু অবাক হয়ে তার কাছে যায়। একজন মারা গেছে আর আপনি এমন ভাবে হাসছেন কেন বলুন তো? কেন কেন তুই জানিস না আমি পাগল? গ্রামে নয়া আসছিস? যে পাগল সে কি নিজেরে কখনো পাগল বলে? বড্ড বেশি কথা বলাস তুই। বেশি কথা বলিস না, না হলে কিন্তু তোকেও ছাড়বো না। কে ছাড়বে না? আর কিন্তু কি? ও সবাইকে মারে না, তুই তো কোনো দোষ করিসনি, তাই তোর কিছু হবে না। যারা মারা যাচ্ছে তারা কি কোনো দোষ করেছে? ঘোর অন্যায় করেছে, ঘোর অন্যায়। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। এখন তো ওদের মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। রাফিদ আলেয়া বানুর জোরে কান্না দেখে পেছনে ফিরে আলেয়া বানুর দিকে তাকায়। তোমায় তোমায় বলেছিলাম এসবের মধ্যে যেও না,
বলেছিলাম আমি। এখন আমার আর আমার বাচ্চা মেয়েটার কি হবে? হ্যাঁ, রাফিদ অনেক প্রশ্নবিদ্ধ মন নিয়ে পাগলের কাছে জিজ্ঞেস করার জন্য সামনে তাকায়, কিন্তু সামনে তাকিয়ে আর কাউকে দেখতে পায় না। গ্রামের সবাই লাশটা নিয়ে চলে যায়। রাফিদ অনেক প্রশ্ন গড়মিল নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করে। গ্রামে কি যে হচ্ছে কিছুই তো বুঝছি না। এত ঝামেলার মধ্যে কেউ জমিটা কিনবে বলে তো মনে হচ্ছে না। না, কালই চলে যাব ভাবছি, কিন্তু গ্রামের ছেলে হিসেবে তো আমার দায়িত্ব এই বিপদের দিনে গ্রামের পাশে এদের থাকা। কিন্তু কেন যে মানুষগুলো এইভাবে মারা যাচ্ছে, কি যে কারণ? না না, আমাকে খুঁজে বের করতেই হবে। রাস্তায় যাওয়ার পথে হঠাৎ একটা প্রকট আলোর রশ্মি চোখে এসে পড়ে। আলো ক্রমশ তার দিকে এগিয়ে আসে। রাফিদ অজ্ঞান হয়ে পড়ে যায়। গ্রামের মুরব্বীরা ও আরো কিছু মানুষ বটগাছের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। বটগাছের সামনে একটা মেয়ে অজোরে কেঁদে চলেছে। আমাকে আপনারা বিশ্বাস করেন? আমার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই। তাইলে আলেয়ার জামাই কি দেখছে? বল দেখিনি। জামাই থাকতে পরকিয়া করে বেড়াস, নোংরা মেয়ে মানুষ। আমার বাড়িতে শফিক ভাই ছিল, উনি বিবাহিত আর ওনার বাচ্চাও রয়েছে। মোড়ল সাহেব, আমার মেয়ে নির্দোষ। আমার মেয়ে এমন কাজ করে নাই। শিরিন মিথ্যে কথা বলছে। আমি নিজের চোখে দেখেছি। শিরিন ওই অপরিচিত লোকটার মুখের ওপর মুখ। আমার কথা আপনারা শোনেন। শফিক শিরিনের দূর সম্পর্কের মামাতো ভাই আমাদের বাড়ি এসেছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাকে কৃত্রিমভাবে শ্বাস দিচ্ছিল আমার মেয়ে। আমি তো সাথেই ছিলাম। ও, মেয়ের এই চরিত্রের জন্য তুইও দায়ী তাহলে? এই, সবাই মেয়েটিকে ফাঁসিতে ঝুলা। এরকম দুশ্চরিত্র মেয়ে আমাদের গ্রামে থাকবে না। আলেয়ার জামাই দড়ি নিয়ে আসে। আলেয়ার জামাই শিরিনের কানের কাছে গিয়ে বলে, বলেছিলাম আমাকে বিয়ে করতে, করলি না তো, এবার মর। এরপর গলায় দড়ি পেঁচিয়ে দেয়। আমাকে বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই। আমাকে ফাঁসি দিয়েন না, আমাকে ফাঁসি দিয়েন না। আমার মেয়েকে ছেড়ে দেন মোড়ল। আমার মেয়ে কিছু করেনি, তাকে ফাঁসিতে ঝুলিয়েন না। মেয়েটাকে ছেড়ে দেন মোড়ল। মেয়েটাকে আমি ছোটবেলা থেকে দেখছি। অনেক ভালো মেয়ে মোড়ল। মোড়ল কোনো কথা না শুনে শিরিনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আমার ওপর এই জুলুমের হিসেব আমি নেব। মৃত্যুর পর আমি আবার ফিরে আসব, আর আমাকে নিষ্ঠুরভাবে যারা মারছে তারা প্রত্যেকে এই গাছের সাথে ফাঁসি দিয়ে মরবে। শিরিনের ফাঁসি হয়। ধূপ করে চোখ খোলে রাফিদের। সকাল হয়ে গেছে। রাফিদ দেখে রাস্তার উপরে পড়ে রয়েছে সে। আমি সবই বুঝতে পেরেছি। এই গ্রামে যা হচ্ছে সবাই তাদের পাপের সাজাই পাচ্ছে, কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যায় না। একে একে গ্রামের সবাই তো তাহলে মরবে। রাফিদ চিন্তিত হয়ে তার বাড়ির দিকে এগিয়ে যায়। রাফিদ খুব চিন্তিত হয়ে নিজের বাড়িতে পায়চারি করতে থাকে। কিভাবে এই প্রতিশোধের খেলা বন্ধ করা যায়? হঠাৎ রাফিদ শুনতে পায় তার কানে ফিস ফিস করে কেউ যেন বলছে, তুই কাউকে বাঁচাতে পারবি না, কাউকে না। কোথাও তো কেউ নেই। কে কথা বলছে তাহলে? তুই যদি আমার প্রতিশোধের পথে বাধা হয়ে দাঁড়াস তাহলে তোরও ক্ষতি হবে,
কিন্তু আমি নির্দোষের ওপরে হাত তুলি না। তার মানে শিরিন আর যাই হোক আমাকে কখনো মেরে ফেলবে না। গ্রামের সবাইকে তার পাপের সাজা পেতে হবে, কিন্তু কাউকে এইভাবে আর মরতে দিলেও হবে না। কিছুক্ষণ ভেবে রাফিদ বাইরে বেরিয়ে পড়ে। রাফিদ শিরিনের বাড়ি যায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে নিজেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আশপাশটা খোঁজাখুঁজি করে একটা ডায়েরি পায় রাফিদ। ডায়েরিটা শিরিনের। রাফিদ ডায়েরিতে সব আত্মীয়দের নাম্বার লেখা দেখে। এই যে শফিক ভাইয়ের নাম্বার। হ্যালো, আপনি কি শফিক ভাই বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? আমি রাফিদ, শিমুলপুর গ্রাম থেকে বলছি। আপনি তো জানেন সবাই মিলে শিরিনকে ফাঁসিতে ঝুলিয়েছে। হ্যাঁ, শিরিনের মৃত্যু তো প্রায় 1 বছর হয়ে গেল। এটার সাথে আমার কি সম্পর্ক রয়েছে? যখন আপনার জন্য শিরিনরে ভুল বুঝে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? আমার অসুস্থতার জন্য তখন তো আমি ইন্ডিয়ায় ছিলাম। আপনি এখন যেখানেই থাকুন, শিমুলপুর গ্রামে আপনার মেডিকেল সার্টিফিকেট নিয়ে দ্রুত চলে আসেন। রাফিদ শফিকের সাথে কথা শেষে শিরিনের বাড়ি থেকে বের হয়ে যায়। রাফিদ পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে শিরিনের ফাঁসি দেওয়ার সময় যে অফিসার ছিল সে গ্রামের মোড়লের থেকে ঘুষ নিয়ে এই অন্যায়ের বিরোধিতা করেননি, বিধায় তাকে শিরিনের আত্মা সর্বপ্রথম মেরে ফেলেছে। এখন স্টেশনে নতুন পুলিশ অফিসার এসেছে। নতুন পুলিশ অফিসার রকিবকে বলে, আচ্ছা, গ্রামের হঠাৎ বট গাছে ফাঁসি দেওয়া মৃত্যুগুলো সম্পর্কে তো আপনি সবই জানেন। হ্যাঁ, আচ্ছা, সবাই কেন যেন আত্মহত্যা করছে? আচ্ছা, এটা আত্মহত্যা নাকি অন্য কিছু? আপনারা কেন তদন্ত করছেন না বলুন তো? শুনেছি এর আগে পুলিশ এই কেসে প্রাণ দিয়েছেন, তাই ভয়ে আমরা এই বিষয়ে নাক গলাতে যাইনি। কিন্তু এবার যে নাক গলাতেই হবে। মানে? যা বলছি সেটা করুন, নয়তো আপনারও প্রাণ সংকটে যাবে। কি করতে হবে বলুন? গ্রামের সবাইকে বটতলায় ডাকুন। গ্রামের প্রত্যেকে যেন বটতলায় উপস্থিত থাকে। গ্রামের সবাইকে বটতলায় ডাকা হলো। আর এখন শফিকও তার মেডিকেল সার্টিফিকেট সহ উপস্থিত হলো। সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। আমাদের সবাইকে এই অশুভ জায়গায় কেন নিয়ে আসা হয়েছে? আপনারা সবাই মিলে একজন নির্দোষ মেয়েরে হত্যা করেছেন, আর তার মাসুল গ্রামের প্রত্যেককে একে একে দিতে হচ্ছে। কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি? শফিক, তোমার সার্টিফিকেট গুলো দাও দেখি। দেখেন সবাই, শিরিন সত্য কথা বলেছিল। শফিক ভাইয়ের শ্বাসকষ্টের সমস্যা আছে, আর এই জন্যই সে ওই দিন শফিক ভাইকে বাঁচানোর জন্য কৃত্রিম ভাবে শ্বাস দিয়েছিল। তুমি এসব জানলে কি করে বাবা? কি তোমাকে এসব বলেছে? শিরিনের আত্মা আমাকে সব স্বপ্নে দেখিয়েছে। শিরিন সম্পূর্ণ নির্দোষ ছিল। সবাই একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে, আর তাই শিরিনের আত্মা গ্রামের সবাইকে একে একে এই বট গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তাহলে আমরা আমাদের কিভাবে বাঁচাতে পারি? গ্রামের যারা সরাসরি শিরিনরে ফাঁসি দেওয়ার সাথে সংযুক্ত ছিলেন, স্বইচ্ছায় তারা সবাই আত্মসমর্পণ করেন পুলিশের কাছে। আর গ্রামের সবাই একসাথে শিরিনের সাথে অন্যায় করার জন্য ক্ষমা চান। আপনাদের জীবন বাঁচানোর এটাই একমাত্র কিন্তু সুযোগ। আপনারা আপনাদের কর্মের সাজা ভোগ করেন, এতে অন্তত আপনাদের জীবন বেঁচে যাবে। সাজা ভোগ করে আবার স্বাভাবিক জীবনে আপনারা ফিরতে পারবেন। রফিক সাহেব, সবাইকে অ্যারেস্ট করুন। পুলিশ সবাইকে অ্যারেস্ট করে। বাকিরা সবাই শিরিনের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করেন। আমাদের ভুল হয়ে গেছে শিরিন, আমাদেরকে তুমি মাফ করে দাও। গ্রামের আর কাউকে তুমি মেরো না। আমরা আমাদের ভুল স্বীকার করছি। রাফিদ দেখতে পায় দূরে শিরিনের আত্মা দাঁড়িয়ে কষ্টের একটা হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। পুলিশ দোষীদের নিয়ে যায়। সবাই সবার বাড়ি ফিরে যায়। রাফিদও তার বাড়ির দিকে ফিরতে শুরু করে। ধন্যবাদ রাফিদ, আমার আত্মা
শান্তি পেয়েছে এখন। আমি চলে যাচ্ছি। রাফিদ কথাগুলো শুনে একটা প্রশান্তির হাসি দিয়ে আবার হাঁটতে শুরু করে।